আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ সেশন। অ্যান্ড আমাদের আজকের ক্লাসটা এইচএসসি 25 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এই ক্লাসটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিবে, অ্যান্ড অফকোর্স একটু তোমাদের বন্ধুদেরকেও এখানে মেনশন করে দিবে যাতে করে তাও এই ক্লাসটা করে ফেলতে পারে। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের উপর একটা ওয়ান শট ক্লাস করতে যাচ্ছি, যেখানে আমরা প্র্যাকটিসের মাধ্যমে যে বেসিক রুলসগুলো আছে, যে কোয়েশ্চেন্সগুলো বোর্ড কোয়েশ্চেনে আসে, যেই ভাবে আসে, সেইগুলোকে আমরা আজকে অ্যানালাইসিস করব অ্যান্ড তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা উত্তরগুলো করতে পারবে। সো হোপফুলি যারা এই কাজটা করবা আলটিমেটলি তারা অবশ্যই বেনিফিটেড হবা আজকের এই ক্লাস থেকে। সো আমাকে একটু জানাও যে স্পষ্ট হয়ে তোমরা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে, আমাকে দেখতে এবং শুনতে পাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি, রাইট? আমি একটু চেক করব সব ঠিকঠাক আছে কিনা। তোমরা একটু জয়েন করো, সবাই জয়েন করতে থাকো। আমরা ক্লাসটা অবশ্যই ইউটিউবে দিয়ে দিব অ্যান্ড ফেসবুকে তো আছেই। সো তোমরা ইউটিউব থেকেও ক্লাসটা করে নিতে পারবে পরবর্তীতে। আমি একটু দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। পারফেক্ট, আই গেস সব ঠিকঠাক আছে হোপফুলি। সো তোমরা একটা কাজ করতে পারো, যেটা ভাইয়া বলি, একবার হলেও বলি, সেটা হচ্ছে যে তোমাদের বন্ধুদের সাথে এই পার্টিকুলার ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো ফেসবুকে যারা আছো। অ্যান্ড অফকোর্স তোমরা চেষ্টা করিও যে তাদেরকে একটু মেনশন দিয়ে দিতে, যাতে করে তারাও ক্লাসটা করতে পারে। ওকে, সো আমাকে একটু বলো, কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না, কমেন্টগুলো আমি এখনো দেখতে পাচ্ছি না। দ্রুত দ্রুত। ওকে, ঠিক আছে, পারফেক্ট, আই গেস সব ঠিক আছে এখন। ইয়েস, উই ক্যান স্টার্ট। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা বেসিকলি পড়বো হচ্ছে এইটা, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স। এইটা আমরা আগে কভার করব। কমপ্লিটিং সেন্টেন্সে 10 নাম্বার আছে। কয় নাম্বার? 10 নাম্বার। এবং এই 10 নাম্বার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমার অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাই বোনদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তাহলে দেখো, এই যে কমপ্লিটিং সেন্টেন্সের দুইটা জিনিস সবসময় মনে রাখতে হবে। সেটা কি? কমপ্লিটিং সেন্টেন্সে তোমার দুইটা জিনিস ব্যবহার করতে হয়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ফ্রেজ। একটা হচ্ছে ফ্রেজ, আর একটা হচ্ছে ক্লজ। মনে থাকবে? আমার সাথে সাথে বলো, কি বলেছি? কমপ্লিটিং সেন্টেন্সে দুইটা জিনিস থাকবে। সেটা কি? একটা হচ্ছে ফ্রেজ, আর একটা হচ্ছে ক্লজ। দেখো লেখা আছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। প্রত্যেকটা বোর্ডে, তুমি যেই বোর্ডেরই হও না কেন, প্রত্যেকটা বোর্ডে এই সেম সেন্টেন্সটাই দেওয়া থাকবে। এন্ড আমাদের এখানে মার্কস কত? আমাদের মার্কস হচ্ছে 10। তার মানে 10টা সঠিক উত্তর যদি তুমি করতে পারো, তুমি যদি 10টা সঠিক উত্তর করতে পারো, তাহলে তুমি মার্কস কত পাবা? তাহলে তুমি মার্কস পাবা হচ্ছে 10। তাহলে এই পার্টিকুলার যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, সেখান থেকে আমরা এখন কি করি? আমরা এখন একটু সুইচ করি আমাদের কোয়েশ্চেন্সগুলোতে। আমি আবারও বলে দিচ্ছি, আমি যখন কোয়েশ্চেন্সগুলোকে সলভ করব, তখন আমি তোমাদেরকে ক্যাটাগরিগুলো বলে দিব, রুলসগুলো বলে দিব। তোমাদের কাজ হচ্ছে আমার সাথে সাথে খাতা কলম নিয়ে একটু লিখে ফেলা, যাতে করে তোমার পরীক্ষার হলে আর এগুলো নিয়ে প্রবলেমে পড়তে না হয়। এবং এই টাইপের কোয়েশ্চেন্সই বারবার পরীক্ষায় এসেছে, তোমাদের বেলাও আসবে ইনশাল্লাহ। তাহলে দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আছে একদম সিম্পল। সেটা কি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমাদের বর্তমানে এই জিনিসটা খুব দরকার, তাই না? আমাদের লাইফে, আমাদের জাতীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, সব জায়গায় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কিন্তু খুব দরকার। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখন এদেরকে বলা হয় ইন্ডিকেটর। কি বলা হয়? আমার সাথে সাথে লেখো, এদেরকে বলা হয় ইন্ডিকেটর। কি বলা হয়? ইন্ডিকেটর। মনে রাখবা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষায় আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স আসতো, সেখানে এরকম ইন্ডিকেটর দেওয়া থাকতো না। তাহলে ইন্ডিকেটর মানে কি? নির্দেশক। অর্থাৎ আমি যে আনসারটা করব, সেই আনসারটা কিসের উপর বেসড অন। কিসের উপর? কি বলেছি দেখো, একটা প্রিপোজিশন শিখিয়ে ফেললাম। বেসড অন। বেসড অন মানে ভিত্তি করে। বেসড অন মানে কি? ভিত্তি করে। ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদেরকে এই ইন্ডিকেটরগুলো দিকে নজর রাখতে হবে। ঠিক আছে, নজর রাখতে হবে। তাহলে এখন বলেছে ইফ ইউ মেনটেইন অনেস্টি। ইফ ইউ মেনটেইন কি? অনেস্টি। তাহলে বেসিকলি দুইটা জিনিস সবার জানতে হবে। সেটা হচ্ছে অনেস্ট কি? অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অনেস্ট একটা কি? অ্যাডজেক্টিভ। আর অনেস্টি, ডিসঅনেস্টি, এরা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই দুইটা জিনিস যদি আমি জানি, তাহলে 100% আমি এখন বুঝবো যে সততার ব্যাপারে বলা হয়েছে এখানে। তাহলে এখন দেখো তো, যখনই তোমার কমপ্লিটিং সেন্টেন্সে ইফ পাবা, কি পাবা? ইফ, তাহলে তুমি বুঝবে এটা কন্ডিশনালস থেকে এসেছে।
কোথা থেকে এসেছে এটা? এটা এসেছে হচ্ছে কন্ডিশনালস থেকে। কোত্থেকে? কন্ডিশনালস থেকে। আর আমাদের পরীক্ষায় 4টা টাইপের কন্ডিশনালস আছে, আমরা পড়াবো, সমস্যা নেই। আমাদের পরীক্ষায় কয়টা টাইপের কন্ডিশনালস আসবে? 4টা টাইপের। মাত্র ক্লাস শুরু হয়েছে, ওকে? তাহলে 4টা টাইপের কন্ডিশনালস আমরা দেখবো। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। আমার সাথে সাথে বলো। দেখো আমি আবারও বলতেছি, লাইভ ক্লাস কেন নিয়েছি? যাতে করে তোমরা যারা লাইভে ক্লাসটা করো, 1জন করো, 5জন করো, 10জন করো, কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের জন্য পড়াটা হয়, কাজে যেন লাগে। তাহলে কয়টা কন্ডিশনালসের কথা বলেছি? 4টা কন্ডিশনালসের কথা বলেছি। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। ঠিক আছে? তাহলে এখন আমি কিভাবে বুঝবো কন্ডিশনালটা কিভাবে মেনটেন করে? কন্ডিশনালটাকে আমরা আলটিমেটলি কি করি? আমরা হচ্ছে ভার্ব চিহ্নিত করার মাধ্যমে বুঝে থাকি। তাহলে এখানে যে ভার্বটা আছে, খুব ভালো করে খেয়াল করো, এখানে যে ভার্বটা আছে, এই যে মেনটেইন, এই যে মেনটেইন, এইটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে এই যে ইফ যুক্ত সেন্টেন্সে মনে রাখবা, ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ইফ হচ্ছে একটা কি? সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে? কোনো সমস্যা নাই, মুতাসিম বিল্লাহ, আমরা তোমার প্রবলেমটা দেখে দিব ইনশাআল্লাহ। এখন ক্লাসে মনোযোগ দাও। তাহলে আমরা কি বললাম? ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ইফ কি? ইফ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে? তাহলে এই সাবঅর্ডিনেট কনজাংশন কি করে? কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। কি করে? কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ কয়টা? এই যে আগেই বলছি, ক্লজ দিয়ে আনসার করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ হচ্ছে 2টা, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে এই যে মেইন ক্লজটা আমি এখন উত্তর করব, এই মেইন ক্লজটা কয়েকভাবে উত্তর করা যায়, লিখে রাখো। প্রত্যেকটা টাইপ আমি বলে দিচ্ছি, লিখে রাখো। এই মেইন ক্লজটা উত্তর করতে গেলে আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে কি? সেইটা হচ্ছে আলটিমেটলি উইল একটা মোডাল ভার্ব লাগবে, আমার ক্যান লাগবে, আমার মে লাগবে, এবং আলটিমেটলি আমরা শুডও ইউজ করতে পারি, বাট এই 3টাই বেশি ইউজ করি, এবং ভার্বের বেস ফর্ম লাগবে। এই কয়েকটা জিনিস আমরা ইউজ করব ফার্স্ট কন্ডিশনাল। তাহলে বলো তো আনসারটা কি হবে? ইফ ইউ মেনটেন অনেস্টি, তুমি যদি অনেস্টি মেনটেন করো, সবাই তোমাকে কি করবে? পছন্দ করবে না? বলো তো, তোমাকে সম্মান করবে না? সম্মান করবে, পছন্দ করবে? তাহলে আনসারটা কি হইতে পারে? ইউ। খেয়াল করো, ইফ ইউ মেনটেন অনেস্টি, ইউ উইল বি রিওয়ার্ডেড। ইউ উইল, এই যে ভার্বের বেস ফর্ম বি, রিওয়ার্ডেড। এখন এই সেন্টেন্সটা লেখার পরে আমার প্রমুখ স্টুডেন্টরা কয়েকটা কথা বলে। কি বলে? যে স্যার দেখেন, আপনি এখানে একটা রুলস বানালেন, কি? যে উইল বা ক্যান বা মে প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমাকে বলেন এখানে বিইবি এটা কি ভার্বের বেস ফর্ম? তখন আমার উত্তরটা হয় খুবই সিম্পল। সেটা কি? সেটা হচ্ছে, বাবা দেখো তুমি খুব ভালো করে, যে এই যে V1টা আছে, যেটা কিনা আসে কোত্থেকে? বি ভার্ব থেকে। কোত্থেকে আসে? টু বি ভার্ব অথবা বি ভার্ব থেকে, যাদেরকে অক্সিলারি ভার্ব বলা হয়। সেখানে আমরা কয়েকটা এলিমেন্ট পাই। সেই এলিমেন্টগুলো কি কি? এম ইজ আর, এম ইজ আর এবং বি। এইটা ভুলে গেলে চলবে না, এটা আমি এর আগের ক্লাসেও বলেছি, মনে আছে সবার? ঠিক আছে? তাহলে ইউ উইল বি রিওয়ার্ডেড, ইউ উইল বি রেসপেক্টেড। ভেরি গুড। তুমি এটাও ইউজ করতে পারো যে তোমাকে সম্মান দেওয়া হবে, ইউ উইল বি রেসপেক্টেড। এখন আমার স্টুডেন্টরা বলে, ওকে স্যার, আমি মানলাম, আমি আপনার কথা মানলাম স্যার, ঠিক আছে, এটা V1, মানে এই যে এটা V1 VB, ওকে। এখন স্যার এখানে আপনি রিওয়ার্ডেড কেন লিখলেন? এই রিওয়ার্ডেড রেসপেক্টেড তো ভার্বের V3 অথবা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এটারও আমার কাছে আনসার আছে। এটার আনসারটাও খুব স্ট্রেইট ফরওয়ার্ড। বাবা, যদি বিইবি থাকে আমার সেন্টেন্সে, তাহলে 2টা জিনিস বসে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে কি? V3, আরেকটা হচ্ছে কি? V3। তাহলে এই হচ্ছে ফান্ডা। বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো? ইউ উইল বি অনার্ড। মাশাআল্লাহ, দেখছো তোমাদের কাছে সেন্টেন্সের অভাব নাই। আমি কি বলবো, তোমাদের কাছে এই সেন্টেন্সের অভাব নাই। মাশাআল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, ইউ উইল গেট লাভ এন্ড রেসপেক্ট ফ্রম এভরিওয়ান। ভেরি গুড, ওটাও হইছে। তাহলে দিন শেষে আমি যেটা বলতে চাই সেটা কি? দিন শেষে আমি যেটা বলতে চাই যে আমার ফার্স্ট কন্ডিশনাল আমি যখন ইউজ করতেছি, আমি কি ইউজ করতেছি? ফার্স্ট কন্ডিশনাল। আমার সাথে সাথে লিখো। তাহলে এই যে ফার্স্ট কন্ডিশনাল আমি ইউজ করতেছি, এখানে আমার কি আছে? ফার্স্ট কন্ডিশনাল আমার এলিমেন্টটা কি? ফার্স্ট কন্ডিশনালে আমার প্রথম এলিমেন্ট হচ্ছে ইফ অথবা আনলেস যুক্ত, ইফ অথবা আনলেস যুক্ত অংশে ভার্বের কোন ফর্ম থাকবে? প্রেজেন্ট ফর্ম থাকবে। কোন ফর্ম থাকবে? প্রেজেন্ট ফর্ম থাকবে। এবং তারপরে কি বসবে?
তারপরে খুব সিম্পলি উইল, ক্যান, মে, শুড প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে। ঠিক আছে, এখন এই যে একটা মেয়ে এখানে লিখেছে যে ইউ উইল গেট লাভ এন্ড রেসপেক্ট ফ্রম এভরিওয়ান, এটাও আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়াইছি। যারা মনোযোগ দিছো তারা হয়তো মনে রাখতে পারবা। আমি কি বলছিলাম, আমি খুব সুন্দর করে তোমাদেরকে বলছিলাম একটা কথা, যে ভার্বকে প্রশ্ন করা শিখতে হবে। ভার্বকে কি করতে হবে? ভার্বকে প্রশ্ন করা শিখতে হবে। ভার্বকে যদি তুমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, হোয়াট বা কি হুম দিয়ে, তাইলে একরকম উত্তর পাবা। ভার্বকে যদি তুমি when, where, how দিয়ে প্রশ্ন করো তাহলে একরকম উত্তর পাবা। তাহলে এটা দিয়ে প্রশ্ন করলে তোমার উত্তর আসে হচ্ছে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, আর এইটা দিয়ে উত্তর করলে আসে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। শেষ, সিম্পল, আহামরি কিছু না, আহামরি কিছু না। তাহলে ফার্স্ট কন্ডিশনাল আমরা পারবো না, আমাকে বলো তো। হ্যাঁ, এই যে একটা ভুল করছে, ইউ উইল বি এ গ্রেটেস্ট পারসন, এটা লিখলেই ভুল হবে। কেন ভুল হবে? তার কারণ দেখো, তুমি যখন লিখবা ইউ উইল বি এ গ্রেটেস্ট পারসন, খেয়াল করো মনোযোগ দিয়ে, ইউ উইল বিও লিখতে পারো, বিকামও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ইউ উইল বিকাম এ গ্রেটেস্ট পারসন হবে না। তুমি যদি আমাদের গতকালকের ক্লাসটা করে থাকতা, সেকেন্ড ক্লাসটা, তাহলে তুমি এই ভুলটা করতা না। বলো তো সবাই কমেন্টে একটু, যারা আসো তারা একটু লাইভে বলো, তারা একটু বলো এটা কি হবে? হবে না। কেন? কারণ গ্রেটেস্ট হইতে হইলে দা লাগতো। কি লাগতো? দা। আমরা বারবার পড়িয়েছি, দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে দি গ্রেটেস্ট হইতে পারে। কি হইতে পারে? দি গ্রেটেস্ট। তার মানে এখানে আনসারটা কি হবে? এখানে আনসারটা হবে গ্রেট পারসন। কি হবে? গ্রেট পারসন। মনে থাকবে? ওকে, আন্ডারস্টুড? সবাই বলো আমাকে, বুঝতে পারছো? বুঝতে পারছো ব্যাপারটা? আর ব্যাখ্যা করতে হবে? তাহলে ফার্স্ট কন্ডিশনাল কি আমরা বুঝতে পারলাম, রাইট? ফার্স্ট কন্ডিশনাল কি? তাহলে এরকম কোয়েশ্চেন অনেক কিছু আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল দিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে আমার একটা দাঁড়ায় যে আমি যদি সেকেন্ড কন্ডিশনাল তোমার প্রশ্নটা করতাম, ধরো আমি প্রশ্নটা করতাম এরকম, খেয়াল করো, এই মনোযোগ দাও, মনোযোগ দাও। যদি এরকম আসতো যে ইফ হি maintained honesty, খেয়াল কর, if he maintained honesty, if he maintained honesty, তাহলে আমার আনসারটা কি চেঞ্জ হয়ে যেত না? বলো তো আমাকে, কেন চেঞ্জ হইতো? কারণ maintained হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। কি ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে যদি আমার সেন্টেন্সে maintained থাকতো, তাহলে আমার আনসারগুলো কিছুটা এরকম হইতো। কিরকম হইতো? আনসারগুলো হইতো এরকম, উড, কি দিয়ে হইতো? উড অথবা could অথবা might প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, মনে থাকবে? ওকে, তাহলে তখন আমার অ্যান্সারটা হয়তো এইরকম যে if he maintained honesty he would be rewarded। বলো, বুঝতে পারছো সবাই? দ্রুত বলো কমেন্টে। আর কোনো কনফিউশন আছে? আমরা আরো পড়বো, আরো পড়বো। ডোন্ট বি ওকে, মানে ডিসহার্টেন্ড হইও না। ওকে, রেসপেক্টেড, রিওয়ার্ডেড সবই হবে। ওকে, উইল বি রিওয়ার্ডেড অথবা রেসপেক্টেড, যেহেতু তোমরা এই শব্দটা ইউজ করতেছো আমি করে দিলাম। ওকে, রেসপেক্টেড বাই অল বা সামথিং লাইক দ্যাট। নেক্সট কোয়েশ্চেনটা বহুবার আসছে, আই উইশ। এই রুলস পরীক্ষায় আসেই, তোমার বোর্ডেও আসবে ইনশাআল্লাহ। এই রুলসটা তোমার বোর্ডেও আসবে। আই উইশ, আই উইশ। তাহলে আই উইশ, তারপর হচ্ছে মাত্র যে সেকেন্ড কন্ডিশনাল বললাম, এদের ভিতরে একটা নীতিগত পার্থক্য আছে। এই পার্থক্য হচ্ছে আনরিয়াল পাস্ট। আমার সাথে সাথে বলো কি সেটা? সেটা হচ্ছে আনরিয়াল পাস্ট। আমার সাথে সাথে বলো কি সেটা? আনরিয়াল পাস্ট। তার মানে এটাকে শুধু ইমাজিনেশনেই রাখা যায়। আমরা কি রাখতে পারি? এটাকে আমরা শুধুমাত্র ইমাজিনেশনেই রাখতে পারি। আলটিমেটলি এটা কখনো সত্য না। আলটিমেটলি কখনো এটা কি সত্য না। তার মানে আমরা সব বলি না, ইস যদি আমি ওই জায়গায় থাকতাম দোস্ত, তাইলে আমি তোরে ঠিকই হেল্প করতাম। আলটিমেটলি যখন ঘটনা ঘটছে তখন সে সেই জায়গায় ছিল না এবং তোমার কোনো হেল্পও করতে পারে নাই। তাহলে এই যে এই ধরনের এক্সপ্রেশনগুলো আমরা যখন বাংলায় দেই, তার মানে কি? এটা শুধু আফসোস বাড়ায়, বা আলটিমেটলি যেটা হতে পারতো, যেটা একটা কি অতীত সম্ভাবনা ছিল, কিন্তু আলটিমেটলি এটার কোনো
কি নেই, এটার কোনো রিয়েলিটি নেই। কথাটা বুঝতে পারছো? এই জন্য মনে রাখবা, এই জন্য মনে রাখবা আমাদের যে কন্ডিশনাল গুলো আছে শুধুমাত্র ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে রিয়েল কন্ডিশনাল, তার মানে ওইটা রিয়েলি ঘটতে পারে, আর বাকিগুলো হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। মনে থাকবে, ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে রিয়েল কন্ডিশনাল, বাকি যে সেকেন্ড থার্ড কন্ডিশনাল আছে এগুলো হচ্ছে আনরিয়েল। আর জিরো কন্ডিশনাল তো রিয়েলি, কারণ বরফ মানে বাইরে রাখলে ফ্রিজ থেকে সেটা গলবে, এগুলো তো সত্যই, সেটা অন্য হিসাব। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট। এই যে আমি বলছি, দেখো পড়াশোনা কত ইম্পর্টেন্ট। এখানে একজন লিখছে আই উইশ আই ওয়্যার এ বার্ড। আমি ফাহমিদা আক্তারের কথা বলছি, আই উইশ আই ওয়্যার এ বার্ড। তুমি লিখেছো, তোমার উত্তরটা ভুল। তোমার উত্তরটা ভুল। কেন ভুল? তার কারণ হচ্ছে তুমি ইন্ডিকেটর চেনো নাই, তুমি ইন্ডিকেটর চেনো না। এই যে ইন্ডিকেটর দেখো, ইংলিশ নিয়ে কথা বলছে, এখানে কি নিয়ে বলছে? ইংলিশ নিয়ে। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশের সাথে বার্ডের কোনো সম্পর্ক নাই, ইংলিশের সাথে বার্ডের কোনো সম্পর্ক নাই। দ্যাটস ওয়াই আই হ্যাভ টোল্ড ইউ দিস ইজ অ্যান ইন্ডিকেটর। এইটা হচ্ছে ইন্ডিকেটর। এইচএসসি তে এইটা তোমাকে ফেস করতে হবে। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, আমাদের ভিতরে অনেকের আফসোস থাকে, ইস আমি যদি সুন্দরভাবে, আমি যদি অনর্গল ইংলিশে কথা বলতে পারতাম। তাহলে আই উইশের পরে তিনটা সিনারিও আসে। কয়টা সিনারিও আসে? তিনটা সিনারিও আসে। কি কি স্যার? একটা হচ্ছে V2 অথবা ওয়্যার, একটা হচ্ছে কি V2 অথবা ওয়্যার, আরেকটা হচ্ছে কুড প্লাস ভার্বের বেস ফর্ম, কুড প্লাস ভার্বের বেস ফর্ম, আরেকটা হচ্ছে কি হ্যাড, আরেকটা কি হ্যাড। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আই উইশ আই কুড স্পিক ইংলিশ প্রপারলি। আই কুড স্পিক, এই যে ভার্বের বেস ফর্ম, ইংলিশটার ইটা ক্যাপিটাল লেটারে হবে, এটা অনেকে ভুল করো, এটা ক্যাপিটাল লেটারে হবে। আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, প্রপারলি, তুমি যেইটাই দাও কারেক্ট হবে। ফ্লুয়েন্টলি জায়গায় তুমি যদি প্রপারলিও দাও, কি দাও? প্রপারলি, এইটাও কারেক্ট হবে। বলো বুঝতে পারছো? বলো মনে থাকবে? ভেরি গুড। আই কুড টক ইংলিশ ফ্লুয়েন্টলি। টক না বলে স্পিক বললে সুন্দর হয় বাবা, টক না বলে স্পিক বললে সুন্দর হয়। তার মানে আমরা বুঝতে পারলাম তো, আই উইশ দিয়ে কিন্তু অবশ্যই আসবে পরীক্ষায়। এই যে আই উইশ, এটা সবচেয়ে কমন এবং সবচেয়ে ইজি, সবচেয়ে কমন এবং সবচেয়ে কি ইজি। ওকে, তাহলে কন্ডিশন অনুযায়ী আমাকে আই উইশের ইউজটা করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই কুড প্লাস ভার্বের বেস ফর্মটাকে ব্যবহার করে থাকি, নতুবা আমরা ব্যবহার করে থাকি হচ্ছে কাকে? ওয়্যার কে, অথবা যে কোনো V2 কে। ঠিক আছে, আর একদম খারাপ অবস্থায় গেলে আমরা হ্যাড ব্যবহার করি। কি ইউজ করি আমরা? হ্যাড। এই হচ্ছে আই উইশের ব্যবস্থা। তাহলে এখন আমি নর্মাল একটা সেন্টেন্স লিখতে পারি যে আই উইশ আই ওয়্যার এ বার্ড। কি লিখলাম? আমি যদি পাখি হইতে পারতাম। আই উইশ আই ওয়্যার এ বার্ড। আবার এই সেন্টেন্সটাকে এইভাবেও লেখা যায় যে আই উইশ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড। তাহলে মনে থাকবে, একটা গান আছে না, যদিও গান বাজনার ব্যাপারটা আলাদা, এক একজনের এক এক থট প্রসেস, আমি বলবো না যে গান শোনাটা তোমার জরুরি। একটা গান আছে, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছো? যে আই উইশ আই ওয়্যার এ বার্ড, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আরেকটা ট্রিটমেন্ট আমরা দিতে পারি এইভাবে যে আই উইশ I could become a player অথবা an actor, a president বা the president of the country, এই টাইপের। এর বাইরে আই উইশ দিয়ে তেমন কিছু আসে না। হ্যাঁ, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ভেরি গুড, এটাও হয়। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ওকে, যত প্রকার সেন্টেন্স আছে আজকে লিখেই দিলাম। আই উইশ I could fly in the sky. Got it. Done. শেষ। ওকে, পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ, ইংলিশের ইটা ক্যাপিটাল লেটারে লিখবা, ইংলিশের ইটা ক্যাপিটাল লেটারে লিখবা, স্যার বলে দিয়েছি। ওকে, ইট ইজ এ লং টাইম সিন্স। ভাই রে, কত ইম্পর্টেন্ট এটা, কত ইম্পর্টেন্ট।
এই যে সিন্সের দুইটা ব্যবহার আছে। একটা হচ্ছে সিন্স যখন টাইমকে বোঝায়, দেখো সিন্স এখানে টাইমকে বুঝাইতেছে, তাহলে সিন্স ইজ রিলেটেড টু টাইম। এখানে কি রিলেটেড টু টাইম, রিলেটেড টু কি টাইম, রিলেটেড টু টাইম। কথাটা বুঝতে পারছো? তাহলে যখন সিন্স ইজ রিলেটেড টু টাইম, তার মানে হচ্ছে যখন সিন্স সময়কে বোঝায়। সিন্স কাকে বোঝায়? সময়কে বোঝায়। মনে থাকবে, সিন্স কাকে বোঝায়? সময়কে বোঝায়। তখন এই জিনিসটা, আরেকটা জিনিস আই, এই বোকারা, বোকা ছেলে পেলে গুলা, আই সব সময় বাক্যের মাঝখানে বসুক, বাক্যের শুরুতে বসুক, সব সময় কি করতে হবে? সব সময় হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কয়েকজন তোমরা আই এইভাবে লিখছো, এইভাবে আই লিখা যাবে না, প্লিজ ডোন্ট ডু দিস। আই এইভাবে লিখা যাবে না, আই এইভাবে লিখা যাবে না। আই কিভাবে লিখতে হবে? আই লিখতে হবে হচ্ছে এইভাবে, মনে থাকবে। আই লিখতে হবে কিভাবে? এইভাবে। সো বি ভেরি কেয়ারফুল, হ্যাঁ, বি ভেরি কেয়ারফুল অফ দিস। আই কিন্তু এইভাবে লেখা যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, পরীক্ষায় নাম্বার কিন্তু কেটে দিবে। তাহলে সিন্সের ক্ষেত্রে যখন সময় বোঝায়, তখন সিন্সের আগের ভার্বটা খুব জরুরি বোঝা। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। কোন ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম। তাহলে সিন্সের আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এইখানে সিন্সের পরে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম বসবে। তাহলে ইট ইজ এ লং টাইম সিন্স। আমরা বলি না অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, আমাদের দেখা সাক্ষাৎ হয় না, বা আমাদের শেষবারের মতো দেখা হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে উই অটোমেটিকলি চলে আসে। তাহলে ইট ইজ এ লং টাইম সিন্স উই মেট, এই যে উই মেট লাস্ট, দ্যাটস ইট। এই যে আমার মেট, এই মেট হচ্ছে ভার্বের V2। তাহলে ইট ইজ এ লং টাইম সিন্স উই মেট লাস্ট, অর্থাৎ অনেক সময় অতিবাহিত হয়ে গেছে যখন আমরা শেষ দেখা করেছিলাম। এখন এইখানেই শেষ নাই। চান্দু দেখো, দেখো, মনোযোগ দাও, শিখো। তাহলে আবার শিখোর কথা বলে ফেললাম, যাই হোক। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি সিন্স, লিখো সিন্স যখন রিলেটেড টু টাইম। সিন্স কার সাথে রিলেটেড বলো তো? সিন্স যখন রিলেটেড টু টাইম, সিন্স রিলেটেড টু টাইম, খেয়াল করো, রিলেটেড টু টাইম। যখন সিন্স টাইম রিলেটেড হয়, তখন ঘটনাটা এরকম ঘটে। কি ঘটে? তখন ঘটনাটা ঘটে হচ্ছে এইরকম, যে যদি সিন্সের আগে ভার্বের কি ফর্ম থাকে, ধরো মাঝখানে এরকম সিন্স আমি লিখলাম, তার মানে সিন্সের আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এই পাশে কি হবে? পাস্ট ফর্ম। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, সিন্সের আগে যদি কি থাকে? সিন্সের আগে যদি ভার্বের কি থাকে? সিন্সের আগে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, কি ফর্ম? পাস্ট ফর্ম থাকে, তাহলে কি হবে? তাহলে আনসারটা হবে হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস কি? V3। তাহলে বাবা প্রশ্নটা যদি এমন থাকতো, নতুন কিছু বলেন, যাতে চিন্তা শক্তি বাড়ে। নতুন কিছু বলার সময় নাই বাবা ইমরান আহমেদ, এখন আর নতুন কিছু নিয়ে চিন্তা করো না। বেশি চিন্তা করতে গেলে পরে পরীক্ষায় লাগাম টেনে ধরতে পারবা না। মাঝে মাঝে যেটা গলাধকরণ করা হয়, সেটাকে গলাধকরণ করার চেষ্টা করো, ঠিক আছে? যদি তোমার মনতে না চাই উই মেট ইচ আদার, তুমি লেখো সিন্স উই টকড, এই যে লেখো সিন্স উই টকড টু ইচ আদার, অভাব নাই। তুমি আরো লিখতে পারবা সিন্স উই ডিসকাসড দ্য ম্যাটার, সিন্স উই ডিসকাসড দ্য ম্যাটার। সো একাধিক উত্তর আমি তোমাকে দিতে পারবো, তবে সত্য কথা কি জানো? সত্য কথা হচ্ছে এইটা লিখলেও তুমি এক পাবা, মেট ইচ আদার বা মেট লাস্ট লিখলেও তুমি এক পাবা। তোমার এক পাওয়াটা জরুরি, আপাতত বর্তমানে এক পাওয়াটা জরুরি। মনে থাকবে ভাই? মনে থাকবে? ঠিক আছে, ওকে। তো তোমার জন্য আমি এই দুইটা দিয়ে দিলাম। তাহলে ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো কি? ইট হ্যাজ বিন আ লং টাইম, ইট হ্যাজ বিন আ লং টাইম। এখন তো তুমি ভেবা চেকা খাইয়া গেলা। কেমনে ভেবা চেকা খাইলা? আরে স্যার, আপনি তো সূত্রে লিখলেন শুধু V1,
আর V2 এখানে এটা কোত্থেকে আসলো? আহামরি কিছু না বাবা, এইখানে V1 এর সাথে সাথে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এখান থেকেও কি হইতে পারে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স, ওই যে আমি এটা লিখে দিলাম, যে উত্তরটা তুমি লিখতে চাচ্ছ না, আমি এখন ডিফারেন্টলি লিখলাম, সিন্স উই ডিসকাসড, সিন্স উই ডিসকাসড দ্য ম্যাটার। নাও একটু ডিফারেন্ট করে দিলাম, এই ডিসকাসড হচ্ছে ভার্বের V2। ঠিক আছে, আন্ডারস্টুড, বুঝা গেছে? ঠিক আছে। আর যদি প্রশ্নটা এমন থাকে, আর যদি প্রশ্ন এমন থাকে যে 5 ইয়ার্স, খেয়াল করো, 5 years past, 5 years past since, তখন উত্তর কি দিবা বলো, সবাই বলো, কমেন্টে বলো 5 years past। তাহলে খেয়াল রাখতে হবে এখানে পাস্ট হচ্ছে V2, এখানে কি V2, তাহলে অবভিয়াসলি এখানে আনসার হতে হবে হ্যাড প্লাস V3। দেখি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কি আনসার দেয়, দ্রুত দ্রুত আনসার দিতে হবে, দ্রুত। উই সিন হবে না বাবা, মার্জানা উই সিন হবে না, আনসার হবে উই স। কি আনসার হবে? উই স। মনে থাকে যেন, উল্টাপাল্টা লিখলেই মাইট দিব, উল্টাপাল্টা লিখলেই মাইট দিব। হ্যাঁ, তোমরা ক্লাস তো শেয়ার করো না বন্ধুদের সাথে, ক্লাসটা শেয়ার করো, এতজন স্টুডেন্ট আছো, প্রত্যেকে একটা করে শেয়ার করতে পারো। রিকোয়েস্ট করতে হয়, আমি এগুলো ভাল লাগে না যদিও, আসলে বিরক্তি লাগে এইসব ক্লাসের মাঝখানে বলা, শেয়ার করো এই সেই হ্যান তেন, হোয়াট এভার, ভালো লাগলে করো, না লাগলে না করো, ইটস আপ টু ইউ গাইজ। মানে শেয়ার করলে স্টুডেন্টরাও জানলো, পাইলো, আমারও ভালো লাগলো যে স্টুডেন্টরা আসতেছে, ক্লাস করতেছে, এই আর কি। ঠিক আছে, আচ্ছা সাউন্ড ঠিক আছে না? পারফেক্ট, পারফেক্ট। আই হ্যাভ টকড উইথ হিম, ভেরি গুড। আই টক টু বললে ভালো হয়, উইথ বইয়ের ভাষা, টু বললে ভালো হয়। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, এই তো সুন্দর, এই তো তোমরা উত্তর দিয়ে ফেলছো, আর কি, আর কি, ভেরি গুড। হ্যাঁ, উই হ্যাড মেড দিলেও হবে, কোনো সমস্যা নেই ভাই, সহজ করে উত্তরটা লিখতে পারলেই হয়। তাহলে আমি সহজ উত্তরটাই লিখে দিচ্ছি, 5 years past since উই হ্যাড মেট ইচ আদার। ঠিক আছে, এই যে ইচ আদার, এটা বিসিএস, এটা বিসিএস পরীক্ষাতেও আসে এবং বিসিএস এর ভাইবাতেও প্রায় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের থেকে যায়, ইংলিশ ডিপার্টমেন্টের যায়, এমন অনেকের কাছেই শুনেছি, বলে যে ইচ আদার ওয়ান অ্যানাদার ব্যাখ্যা করতে। তাহলে এটা খুবই সিম্পল একটা জিনিস। ইচ আদার ওয়ান অ্যানাদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, একে অপরের সাথে কানেকশন বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। যদি দুইজন ব্যক্তির ভিতরে বা দুইটা বস্তুর ভিতরে কানেকশন বোঝায় তাহলে ইচ আদার বসে, যদি একাধিক ব্যক্তির ভিতরে কানেকশন বোঝায় তাহলে ওয়ান অ্যানাদার বসে। মনে থাকবে সবার, মনে থাকবে? ওকে, পারফেক্ট, ডান। একটা দুঃখের সংবাদ আগেই জানাই দেই, আমি জানি অনেকেই ইউটিউবে ক্লাসটা দেখবা, সেটা হচ্ছে আসলে এইবার আর বই প্রকাশ করতে পারছি না এই শেষ 30 দিনের জন্য, খুবই দুঃখিত আমি। কারণ হচ্ছে এটা অনেক বড় একটা প্রজেক্ট হয়ে দাঁড়ায়, তবে একটা দারুণ উপহার তোমাদের জন্য আছে, অর্থাৎ তোমরা যেন ওই বইটা পাও, আমি সেইভাবে করে একটা জিনিস ম্যানেজ করে দিব তোমাদের, সেটা হচ্ছে একটা পিডিএফ। এরপর তোমরা সেটা প্রিন্ট করে নিতে পারো, পিডিএফ পড়তে পারো মোবাইলে, ল্যাপটপে, ইটস আপ টু ইউ। সো এই পিডিএফটা আমি তোমাদেরকে দিব একদম টেস্ট পেপারের মতো করে ইনশাল্লাহ। সো হোপফুলি এটা খুব জলদি তোমরা পেয়ে যাবা আমাদের গ্রুপে এবং পেজে, এবং আমরা জানিয়ে দিব যে তোমরা সেটা কিভাবে অ্যাভেল করতে পারবা। সো এই হচ্ছে কথা, ঠিক আছে। বইটা এবার দিতে পারছি না, প্রিন্টেড কপি দেওয়া ইটস ভেরি টাফ, কারণ ঈদের সময় চলে আসছে, অন্যান্য যেই আমরা যেখান থেকে হচ্ছে বইগুলো ছাপাই সেখানে আসলে অনেক শিডিউল জমা পড়ে গেছে, আমরা সময় পাচ্ছিলাম না আসলে বইটা বের করার মতো। সো এক্সট্রিমলি সরি। আচ্ছা, এখন আসো সিন্সের আরেকটা ব্যবহার আছে, অনেক কথা হইলো গত 2 মিনিটে, এখন পড়াশোনায় ফেরত আসো। সিন্সের আরেকটা ব্যবহার হচ্ছে সিন্স অ্যাজ বিকজ, সিন্স অ্যাজ আরেকটা কি, বিকজ। এই সেন্টেন্সগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এদের অর্থ হচ্ছে যেহেতু, এদের অর্থ কি, এখানে এই তিনটার অর্থই যেহেতু,
এখন এই সিন্স যুক্ত সেন্টেন্সে কি হয়, খুবই সিম্পল, খুবই সিম্পল। যদি আমার এই তিনটার আগে কি হয়, যদি আমার তিনটার আগে V1 থাকে, কি থাকে, V1 থাকে, তাহলে সিন্সের পরে এখানে কি বসে, V2 বসে, তাই না? হ্যাঁ, V2 বসতে পারে, তবে সাধারণত বেশি বসে হচ্ছে ক্যান অথবা ক্যান নট প্লাস ভার্বের বেস ফর্ম, এইটা একটু মাথায় রেখো। আবার যদি এখানে V2 থাকে, তাহলে এখানে বসে হচ্ছে কুড অথবা কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম। খুবই গুরুত্বপূর্ণ, মাত্র যেই তথ্যটা দিলাম এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটাও পরীক্ষায় আসার মতো, এইটাও পরীক্ষায় কি আসার মতো, মনে থাকে যেন। ওকে ওকে, তাহলে সিন্স যখন যেহেতু অর্থে ব্যবহৃত হয়, কি অর্থে, যেহেতু অর্থে, আবারও বলতেছি, সিন্স যখন যেহেতু অর্থে ব্যবহৃত হয় তখন এই সিনারিওটা দেখা যায়, তখন এই সিনারিওটা দেখা যায়। বুঝতে পারছো? তাহলে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি সেন্টেন্সের মাধ্যমে। ধরো আমার পরীক্ষায় একটা সেন্টেন্স আসলো, কি আসলো, পরীক্ষায় সেন্টেন্স আসলো, সিন্স হি ইজ বিজি। তাহলে আমি এখানে কি করব, সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করব? তাহলে আমি খেয়াল করব, যেহেতু এখানে কি আছে, সিন্স আছে, এই যে সিন্সটা এখানে, এই যে এখানে সিন্সটা আছে, এই সিন্সটার পরে কি আছে দেখো তো, এই সিন্সটার পরে ভার্বের V1 আছে, কি আছে, V1 আছে। তাহলে যেহেতু সিন্সের পরে ভার্বের V1 আছে, তাহলে অফকোর্স আমরা এই রুলটা ফলো করব। তাহলে যেহেতু সে বিজি ছিল, হি ক্যান নট জয়েন দি ডিসকাশন অথবা মিটিং। মনে থাকবে, মনে থাকবে সবার? ঠিক আছে, তাহলে সিন্স হি ইজ বিজি হি ক্যান নট জয়েন দ্য ডিসকাশন বা মিটিং। আবার সেম সর্ট অফ কোয়েশ্চেন যদি এরকম থাকে, সিন্স হি ওয়াজ ইল, যেটা বোর্ড এক্সামে আসছে, সিন্স হি ওয়াজ ইল, সিন্স হি ওয়াজ ইল, তাহলে আমি কি করব, আমি রুলসটা ফলো করব, রাইট রাইট। তাহলে দেখো এখানে এই যে সিন্সের পরে এখানে ওয়াজ আছে ভার্বের V2, আমি যখন আনসারটা করব কি হবে, সিন্স হি ওয়াজ ইল, এই যে এইটা আনসার করব। তাহলে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, কুড নট অ্যাটেন্ড দি ক্লাস। সবাই লিখছো? দ্রুত 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 পারবা? তাহলে এক ঢিলে কয়েকটা পাখি মেরে ফেলছি আমরা। এক ঢিলে কি করছি, এক ঢিলে কতগুলা পাখি মেরে ফেলছি। ওকে, এক ঢিলে অনেকগুলা পাখি মেরে ফেলছি কিন্তু। ওকে, তাহলে শিখতে হবে আমাকে। ওকে, আমাকে শিখতে হবে, বেশি বেশি করে শেখার চেষ্টা করতে হবে। বেশি বেশি করে শেখার চেষ্টা করলে আমি ভালো করতে পারবো ইনশাআল্লাহ। বেশি বেশি করে শেখার চেষ্টা করতে হবে। আল্লাহু আকবার। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চনে চলে যাই। হ্যাঁ, কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, এটাও হবে, এটাও হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হি টক্স টু মাচ ওয়াইল ডুইং হিজ ওয়ার্ক। দেখো এখানে অনেকগুলো গ্রামার শেখার আছে, অনেকগুলো গ্রামার শেখার আছে। প্রথমত হি টক্স টু মাচ, এই যে টুটা, এটা কিন্তু একটা ইন্টেন্সিফায়ার। এটা একটা কি, এটা একটা ইন্টেন্সিফায়ার, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, যার আরেক নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, যার আরেক নাম কি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, ঠিক আছে? তাহলে হি টক্স টু মাচ ওয়াইল, এই যে দেখো ওয়াইলের পরে আমরা বারবার বলছি, ওয়াইলের পরে যদি ভার্ব বসে তাহলে এই ভার্বটা হয় VING, ভার্বটা কি হয়,
VING, রাইট ফর্ম ভার্বসে কাজে লাগবে। তাহলে হি টক্স টু মাচ while doing his work, that means he is talkative, সে অনেক বেশি বাচাল, মানে অনেক বেশি কথা বলে, বাচাল সে এক কথায়। তাহলে হি টক্স টু মাচ while doing his work, I don't like people, আমি এমন মানুষদের পছন্দ করি না। হু, এটাকে বলা হয় ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। এটাকে কি বলা হয়? খাতায় লিখো, এই খাতায় লিখো, ডায়নামিক কোয়েশ্চেন হয় কিন্তু। এইটাকে বলা হয় ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। ইউজ অফ কি? ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। তাহলে ইউজ অফ রিলেটিভ প্রোনাউনে আমি কি দেখব? আমি দেখবো এখানে কি বসছে, হু বসছে। আমি তোমাদেরকে বলছিলাম যদি এখানে হু বসে তাহলে এর আগে কি বসে? অবশ্যই মনুষ্য সম্পর্কিত কিছু বসে। তাহলে এটাকে বলা হয় নাউন অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? নাউন অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। এখন পরের যে ভার্বটা হবে সেটাই নাউনের উপর হবে। তাহলে আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি পারসন হচ্ছে সিঙ্গুলার, পিপল হচ্ছে প্লুরাল। পারসন হচ্ছে সিঙ্গুলার, পিপল হচ্ছে প্লুরাল। তাহলে আই ডোন্ট লাইক পিপল হু, এরপরে কি হবে? এরপরে আমরা লিখতে পারি হু টক। কি বললাম? হু টক মাচ। আমি সেসব মানুষদেরকে পছন্দ করি না যারা বেশি কথা বলে। অথবা আই ডোন্ট লাইক পিপল হু ডোন্ট নো। দেখো, খেয়াল করো সবাই খেয়াল করো। একজন লিখছে কি আর টকেটিভ বয়। না বাবা, হু আর টকেটিভ বয় এটা হয় না। একে তো তুমি আর বলছো, তাহলে একটা বয় হবে নাকি? আর বললে তো তোমার বয়েস বলতে হবে, আর বললে তো তোমার বয়েস বলতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে ওকে, তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি এখানে বেশি কথা বলা মানুষকে বোঝাচ্ছে। তাহলে আই ডোন্ট লাইক পিপল হু টক মাচ, অথবা কোনো ক্ষেত্রে আমরা মোরও লিখতে পারি। ইন সাম কেসেস আমরা কি লিখতে পারি? টক মোর, কারণ আমি বলছি যে মোর কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথে বসে। ওকে, অথবা আই ডোন্ট লাইক পিপল হু ডোন্ট নো, অথবা হু ডোন্ট নো দ্য সিনসিয়ারিটি, অথবা হু ডোন্ট নো সিনসিয়ারিটি। ওকে, অথবা হু আর নট সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক, এটাও লিখতে পারো। আচ্ছা, মুছে দিলাম, যাও, এটা মুছে দিলাম, তোমাদের জন্য ইজি হবে। এটা মুছে দিলাম, তোমাদের জন্য ইজি হবে। হু আর নট সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক, এটাও লিখতে পারো। কি লিখতে পারো? হু, এই যে আর কোত্থেকে লিখলাম? এই পিপলের কারণে এখানে আর বসছে। হু আর নট সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক, হু আর নট সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক। পড়ার কোনো শেষ নেই, জানার কোনো সীমা নেই। এই যে এখানে নট, এই নটও একটা অ্যাডভার্ব। নট একটা কি? অ্যাডভার্ব। এই যে সিনসিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যার নাউন ফর্ম হচ্ছে সিনসিয়ারিটি। হু আর টকেটিভ দিলেও হবে জনি। হু টক আননেসেসারিলি। মাশাআল্লাহ, কত সুন্দর তোমাদের অ্যান্সারগুলো, মাশাআল্লাহ ভাই, স্যালিউট তোমাদেরকে, একটা স্যালিউট। সিরিয়াসলি তোমাদের অ্যান্সারগুলো আরো সেরা। ওকে, পারফেক্ট। চলো, ওকে, পারফেক্ট। The beggar was very hungry. No sooner had he got a piece of loaf on the road. তাহলে আমরা দেখতে পারতেছি যে নো সুনার দিয়ে আসছে। নো সুনার, এই রুলসটা খুব ইম্পর্টেন্ট। নো সুনার হ্যাড এর পরে সাধারণত কি বসে? ভার্বের V3 বসে। কি বসে? ভার্বের V3 বসে। তাহলে নো সুনার হ্যাড এর পরে কি বসে বলো তো? মনে আছে? দেন বসে। বুঝতে পারছো? দেখো, এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় কাজে লাগাইতে হবে। নো সুনার হ্যাড প্লাস V3, এটা একটা রুলস। ডট 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 দেন, ডট 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 কি? দেন। এটাকে বলা হয় এলিপসিস। কি বলা হয়? এলিপসিস। বুঝতে পারছো? কি বলা হয়? এলিপসিস। তাহলে বেগার ছিল হাংরি, আমার ইন্ডিকেটর কিন্তু ক্লিয়ার। ভেরি হাংরি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা একটা কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভেরি হাংরি, ভেরি অ্যাডভার্ব, হাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লোফ অন দ্য রোড। বাবা, KGF একটা মুভি ছিল, তোমরা মুভি যারা দেখো আর কি, না দেখো ফেসবুকে অনেক সময় কাট করে সিন দেয়, বিভিন্ন ধরনের ভিডিওস দেয়। ওইখানে দেখায় যে একটা মায়ের হাত থেকে হঠাৎ করে রুটি পড়ে যায়, তার বাচ্চাটা তার কোলে, সে ভুলে রাস্তা পার হইতে যায়, বা অথবা সে ভয়ে ছিল রাস্তা পার হওয়ার সময়, তার হাত থেকে রুটিটা পড়ে যায়। ওই রুটিটা তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ তার বাচ্চাও এরকম বেগারের মতো ভেরি হাংরি ছিল। তো KGF এর নায়ক কি করে? গিয়ে হচ্ছে ওই রুটিটা তুলে দেয়, আর রুটিটার
উপর থেকে ধুলা মুছে মুছে বলে যে এই রুটির মূল্য কত আমি জানি, কারণ আমাকে ছোটবেলায় এরকম অবস্থা পার করতে হয়েছে। তাইলে ওই অবস্থায় যেই বেগারটা হাংরি, সে দেখছে রোডের ভিতরে একটা রুটি পড়ে আছে, সে পাওয়ার সাথে সাথে কি করবে? তুলে নিবে না? তুলে নিবে না? আমাকে বলো কি করবে? তুলে নিবে না? হ্যাঁ, সে শুধু তুলে নিয়ে বসে থাকবে না, হি উইল স্টার্ট ইটিং। ভেরি গুড, হি উইল স্টার্ট ইটিং। তাহলে আনসারটা কি হবে বলো তো? বলো তো আনসারটা কি হবে, তাড়াতাড়ি বলো তো। আমি পিকড ইট আপও বলতে পারি অথবা ইটিংও বলতে পারি। তাহলে অলরেডি আমার এখানে দেন দেওয়াই আছে, তাহলে আমি জাস্ট কি লিখবো? আমি জাস্ট লিখবো হি picked it up, picked it up। এখানে picked হচ্ছে V2, কারণ নো সুনার হেডের পরে অংশে V2 হয়, অথবা then he started eating, started eating। বলো, বুঝতে পারছো সবাই? ভেরি গুড। না, দেন এখানে দেওয়া আছে, দেন এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই সেন্টেন্সটা এইভাবে আসতো, যদি এই সেন্টেন্সটা এইভাবে আসতো যে as soon as, খেয়াল করো, as soon as the beggar, as soon as the beggar got a piece of loaf, got a piece of loaf, আনসারটা কি হইতো বলো তো? আনসারটা কি হইতো? as soon as এর ক্ষেত্রে কিন্তু কোনো দেন বসতো না, তখন আনসারটা একই থাকতো, একই অ্যান্সার হইতো, জাস্ট হি স্টার্টেড ইটিং, হি স্টার্টেড ইটিং, দ্যাটস ইট। বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝা গেছে? তাহলে as soon as the beggar got a piece of loaf, he started eating। তাহলে এইভাবে সেন্টেন্সের ধরনগুলো মনে রাখতে হবে। তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নাই। যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকতো তাহলে এইটা থাকতো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা পজিটিভ সেন্টেন্সে, আর এইটা থাকতো হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে। ওকে, ওকে, আন্ডারস্টুড? হ্যাঁ, টুক দিয়েও লেখা যাবে। ভার্বের V2 হইতে হবে আলটিমেটলি। ভার্বের কি হইতে হবে? V2। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। তার মানে এই বুড়া লোকটার কথা বলা হয়েছে। বুড়া লোকটা, ওল্ড ম্যান, ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ইজ ওয়াকিং স্লোলি, হি ইজ ওয়াকিং কি? স্লোলি। তাহলে দেখো, আমাদের বহুল পরিচিত একটা রুল আছে, বহুল পরিচিত। সেই রুলসটা আমি দেখলেই তোমরা এখন লাভ দিয়ে উঠবা, বলবা হ্যাঁ আমি জানি। এটার নাম হচ্ছে লেস্ট। এর নাম হচ্ছে কি? লেস্ট। বাংলায় বলে অন্যথায়, বাংলায় বলে কি? অন্যথায়। আরেকটা একটু বাংলা আছে অদ্ভুত টাইপের, পাছে ভয় হয় যে। কি বলে? পাছে ভয় হয় যে। ঠিক আছে? তাহলে এই লেস্টের পরে কি বসে? এই লেস্টের পরে বসে হচ্ছে শুড অথবা মাইট। কি বসে? শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আনসারটা কি হবে? হি ইজ ওয়াকিং স্লোলি, সে খুবই উইক। তার মানে হি ইজ ওয়াকিং স্লোলি কি বলতো? দুই ভাবে করা যায়, লেস্ট হি, লেস্ট হি ফেল ডাউন। হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, লেস্ট হি ফেল ডাউন হবে না, মাইট ফল ডাউন। এইখানেই অনেকে ধরাটা খায়। সব বুঝে, সব বুঝে, সব পারে, কিন্তু ভুলা যায় এই যে এখানে মাইট অথবা শুড এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে অবশ্যই একটা মাইট দিতে হবে, ফেল লিখলে হবে না। ঠিক আছে? লেস্ট হি মাইট ফল ডাউন বা লেস্ট হি শুড ফল ডাউন। ওকে, লেস্ট হি শুড ফল ডাউন। মনে থাকবে। দেন না দেওয়ার কারণ কি? দ্বিতীয়টায় অ্যাজ সুন অ্যাজ এর সাথে যখন আমরা দুইটা ক্লজ একত্র করি তখন দেন লাগে না। নো সুনার হেডের সাথে দেন লাগে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর সাথে দেন লাগে না। গট মাই পয়েন্ট বাবা? বুঝতে পেরেছ? উত্তর দিয়ে দিলাম, তোমার উত্তর দিয়ে দিলাম। বলো, বুঝতে পেরেছ? ঠিক আছে স্যার, এটা হবে স্টার্টেড টু ইট না, স্টপ স্টার্টের সাথে দুইটাই হয়, তবে ভিআইএনজি ইউজ করাটাই বেস্ট। তাহলে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ইজ ওয়াকিং স্লোলি, লেস্ট হি মাইট ফল ডাউন। এখন কোন কোন গাইড বইয়ে সো দ্যাট দিয়ে থাকতে পারে আনসার। কি দিয়ে থাকতে পারে? সো দ্যাট দিয়ে, সেটাও কারেক্ট হবে। ঠিক আছে, যে হি ইজ ওয়াকিং স্লোলি সো দ্যাট হি ডাজন্ট
ফল ডাউন বা সামথিং। তবে লেস্ট হচ্ছে পারফেক্ট আনসার, লেস্ট হচ্ছে কি আনসার? পারফেক্ট আনসার। ওকে, তাহলে এই ক্ষেত্রে আনসার আর কোয়েশ্চেন কেমন হইতে পারে? কোয়েশ্চেন হইতে পারে এইরকম, কোয়েশ্চেন হইতে পারে কেমন? এইরকম যে ওয়াক ফাস্ট। কোয়েশ্চেন কি হইতে পারে? ওয়াক ফাস্ট ড্যাশ, সবচেয়ে কমন কোয়েশ্চেন। তখন তুমি কি আনসার করবা? ওয়াক ফাস্ট লেস্ট ইউ মাইট মিস দি বাস। সবচেয়ে কমন, সবচেয়ে কমন লিখে দিলাম, ঠিক আছে? ওকে, লেট অ্যালোন দিয়ে কারেক্ট না? না, লেট অ্যালোন দিয়ে কারেক্ট না, কারণ লেট অ্যালোনের ব্যবহার আলাদা। লেট অ্যালোন দিয়ে কারেক্ট না, কারণ লেট অ্যালোনের ব্যবহার আলাদা। লেট অ্যালোন দিয়ে কারেক্ট না, কারণ লেট অ্যালোনের ব্যবহার আলাদা। বুঝতে পারছো? লেট অ্যালোনের ব্যবহার বলে দিচ্ছি, লেট অ্যালোনের ব্যবহার বলে দিচ্ছি বাবা, একটু ওয়েট করো। A student should not memorize any answer blindly. ব্লাইন্ডলি একটা অ্যাডভার্ব, তার মানে কি? মানে চোখের ভিতরে তুমি পট্টি পরে শুধু মুখস্থ করলা, এরকম ভাবে স্টুডেন্টদের কোনো আনসার মেমোরাইজ করা উচিত না। মেমোরাইজ একটা ভার্বের বেস ফর্ম, মেমোরাইজ ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। তাহলে স্টুডেন্ট শুড নট মেমোরাইজ আনসার, এনি আনসার ব্লাইন্ডলি ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং। বাবা এই যে দেখো মেমোরাইজেস, তাহলে V1, তাহলে এটা কি ফার্স্ট কন্ডিশনাল না? বলো, এটা কি ফার্স্ট কন্ডিশনাল না? 100% ফার্স্ট কন্ডিশনাল, 100% ফার্স্ট কন্ডিশনাল। এখানে আরেকটা রুলস আছে, এই যে দেখো উইদাউট, উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে এইটার পরে এই যে ভিআইএনজি আছে, কি আছে? ভিআইএনজি আছে। তাহলে ইফ হি মেমোরাইজেস দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, তাহলে কি হবে বলো তো? হি, এই যে যেহেতু নেগেটিভ তাই হি ক্যান নট ডেভেলপ এনিথিং, দ্যাটস ইট। সে কিছুই ডেভেলপ করতে পারবে না। ওকে, হি ক্যান নট ডেভেলপ এনিথিং। তাহলে ইজি না? আমাকে বলো তো, ইজি না? এখন তুমি বলতে পারতো না সে নলেজ গেইন করতে পারবে না। ওকে ভাই, ওকে ভাই আমার, তোমাকে আমি এটাও আনসার লিখে দিচ্ছি যে হি ক্যান নট এনরিচ অথবা গেইন নলেজ। নাও, হয়ে গেল। তাহলে কন্ডিশনাল থেকে প্রশ্ন আসবে কি আসবে না বলো? কন্ডিশনাল, হ্যাঁ, হি উইল সাফার ইন দ্য লং রান, এটাও হবে। হি উইল সাফার ইন দ্য লং রান, এটাও হবে। পরিণামে তাকে ভুগতে হবে, পরিণামে তাকে ভুগতে হবে, এটাও হবে। ঠিক আছে, হি ক্যান নট অ্যাপ্লাই ইট প্রপারলি, এটাও হবে। হি ক্যান নট অ্যাপ্লাই ইট প্রপারলি, এটাও হবে। ভেরি গুড, মাশাআল্লাহ, এই তো ভেরি গুড আনসার্স, ভেরি গুড আনসার্স ফ্রম ইউ গাইস। তাহলে কন্ডিশনালস থেকে প্রশ্ন আসবেই। এখন আমার এক ছোট ভাই, মানে আমারই এক ছোট ভাই বলতে তোমরাই স্টুডেন্ট, তোমরা এখন বলতেছো যে ভাইয়া আমি তো লেট অ্যালোনের ব্যবহারটা বুঝতেছি না। হ্যাঁ, লেট অ্যালোন হচ্ছে চিন্তা করা যায় না এমন। লেট অ্যালোন কি? লেট অ্যালোন হচ্ছে চিন্তা করা যায় না এমন, চিন্তা করা যায় না এমন কিছু, চিন্তা করা যায় না বা চিন্তাই করা যায় না এমন। অনেকে চিন্তাই করা যায় না বলে, চিন্তাইও বলে, ঠিক আছে, যেটাই বলি। তা লেট অ্যালোনের ক্ষেত্রে আকাশ কুসুম দুটা ঘটনা থাকে। অর্থাৎ ধরো তোমার কাছে একটা বাইসাইকেল নাই, বাইসাইকেল বুঝছো তো, সাইকেল চালায় যে বাইসাইকেল, কিন্তু তুমি স্বপ্ন দেখো মোটর সাইকেল চালানোর, বাট আলটিমেটলি আনফরচুনেটলি তোমার সেটা অ্যাফোর্ড করার মতো মানি নাই। ইউ ডু নট হ্যাভ এনাফ মানি টু অ্যাফোর্ড দ্যাট বাইসাইকেল or a car। তাহলে আলটিমেটলি এটা একটু চিন্তাই করা যায় না এমন হয়ে যায় না? তাহলে ব্যাপারটা হলো এরকম যে হি cannot afford a bicycle, he cannot afford a bicycle, let alone a car। তার মানে যেই ব্যক্তি একটা বাইসাইকেলই অ্যাফোর্ড করতে পারে না, সে তো কারের কথা চিন্তাই করতে পারে না। আরো একটা আসে পরীক্ষায় প্রায়, যে রাকিব ক্যান নট গেট
50 মার্কস, এটা স্পেশাল ওয়ার্ডে বেশি আসে। ড্যাশ 80 মার্কস, তার মানে যেই রাকিব 85 পাইতে পারে না সে আবার কি করবে 80 পাবে, চিন্তাই করা যায় না। এই হচ্ছে লেট অ্যালোন। তাহলে রাকিব ক্যানট গেট 50 মার্কস, লেট অ্যালোন 80 মার্কস অথবা এ প্লাস, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট। 80 মার্কস অথবা কি এ প্লাস, তুমি যেটাই লিখতে চাও না কেন। এন্ড আমি যেটা পড়লাম মাত্র, বা আমরা যেটা পড়লাম আলটিমেটলি, সেটা হচ্ছে লেস্ট বাবা, সেটা হচ্ছে কি লেস্টের ব্যবহার। লেস্টের পরে কি বসে, লেস্টের পরে বসে হচ্ছে শুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, দ্যাটস ইট, বুম। বুঝতে পারছো? মনে করো তুমি আমি, দেখো আসো পরের কোয়েশ্চেন। করাপশন, করাপশন হচ্ছে আমাদের কি পয়েন্ট, করাপশন হচ্ছে আমাদের কি পয়েন্ট, বা করাপশন হচ্ছে আমাদের কি মূল শব্দটা, ইন্ডিকেটর। করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। শব্দটা বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। বাধা, হিন্ড্রেন্স মানে কি, হিন্ড্রেন্স মানে বাধা, অন্তরায়, বাধা অথবা কি অন্তরায়। তাহলে মেইন হিন্ড্রেন্স বুঝতে হবে, হিন্ড্রেন্স এখানে একটা নাউন, হিন্ড্রেন্স এখানে একটা কি নাউন, মেইন হচ্ছে অ্যাডজেক্টিভ, মেইন কি অ্যাডজেক্টিভ। টু দা ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্ট হচ্ছে নাউন, এটার ভার্ব ফর্ম কি ডেভেলপ, ডেভেলপ হচ্ছে এটার কি ফর্ম ভার্ব ফর্ম। বুঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে। তাহলে করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। ইট ইজ হাই টাইম। সি, এই রুলস দেখার পর তোমাদের মুখে হাসি চলে আসছে, আমি জানি তো হাসি চলে আসছে তোমাদের, কারণ তোমাদের এটা সবচেয়ে কমন রুল এবং এটা আসবেই পরীক্ষায়, 100% আসবে, 100% আসবে, 110% আসবে। তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইমের পরে দুইটা জিনিস বসে ভাই, খুব ভালো করে দেখো। ইট ইজ হাই টাইমের পরে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, যে এরপরে একটা সাবজেক্ট আছে, কি আছে সাবজেক্ট আছে, এরপরে ভার্বের V2 প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে সবচেয়ে কমন। আরেকটা হচ্ছে কি ইনফিনিটিভ বসে, 2 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এই হচ্ছে ইট ইজ হাই টাইম। তো এখানে একটা ব্যাপার আছে, এই যে জিনিসটা যখন তুমি বসাবা, এই যে এইটাকে যখন তুমি বসাবা, তার আগে, তার কি আগে ফর প্লাস অবজেক্টিভ প্রোনাউন বসতে পারে। ফর প্লাস কি অবজেক্টিভ প্রোনাউন, কি বসতে পারে ফর প্লাস অবজেক্টিভ প্রোনাউন। তাহলে দেখো ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইম কি করব আমরা, ইট ইজ হাই টাইম দ্য অথরিটি, দ্য কনসার্নড অথরিটি অথবা দ্য অথরিটি তারপরে কি বসবে ভার্বের V2 টুক, কি বসবে টুক। ইট ইজ হাই টাইম দ্য অথরিটি টুক প্রপার স্টেপস টু স্টপ করাপশন। এইটুক লিখলে আমি ফুল মার্কস পেয়ে যাব, এইটুক লিখলে আমি কি করব, আমি ফুল মার্কস পেয়ে যাব। তাহলে দ্য অথরিটি আমার সাবজেক্ট, টুক হচ্ছে ভার্বের V2, টুক হচ্ছে ভার্বের কি V2, প্রপার স্টেপস টু স্টপ করাপশন। বুঝতে পারছো? হ্যাঁ, টু স্টপ দিস প্রবলেমস, হ্যাঁ, টু টেক স্টেপস এগেনস্ট ইট, হ্যাঁ এটাও হয়, টু টেক স্টেপস এগেনস্ট ইট, এটা দিলেও হবে। তাহলে এখন যদি বলো যে তাহলে কি, আমি যদি ফর দিয়ে লিখতাম তাহলে কি হতো, ফর আস টু মানে রেইজ আওয়ার ভয়েস এগেনস্ট ইট, এইভাবে বলতে পারি। ঠিক আছে, এইভাবে বলতে পারি। ওকে, থ্যাংক ইউ জুবায়ের ইসলাম হিমেল। আমি সবাইকেই বলি, দেখো নতুন ক্লাস করাতে তো ভালোই লাগে, মজা লাগে, নতুন ক্লাস করাতে খারাপ লাগে যে তা না,
কিন্তু অলরেডি ভাইয়া যে ক্লাসগুলো দিয়ে রাখছি তোমাদেরকে, এটা আসলে প্রচারণা বললে ভুল হবে, প্রচারণা করতেছি না আমি, আমি স্পেসিফিকলি বলতেছি তোমাদের, কারণ প্রতিদিন তো ভাইয়া ওইভাবে ক্লাস নিতে পারি না, সব সাবজেক্ট একসাথে পড়াইতে পারি না, প্যাসেজ পড়াইলে এটা হয় না, এটা পড়াইলে রাইটিং হয় না। তোমরা কষ্ট করে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে হজবরল ইংলিশ, এই যে ইউটিউব চ্যানেলটা, এই হজবরল ইংলিশে একটু যাইও। এই হজবরল ইংলিশে তুমি যদি যাও তাহলে তুমি প্লে লিস্ট পাইবা, 24-এর একটা প্লে লিস্ট আছে লেখা, এইচএসসি 24 প্লে লিস্ট, ওইখানে কানেক্টরসের ক্লাস আছে, ওই কানেক্টরসের ক্লাসটা কইরো, যাদের কানেক্টরসের প্রবলেম, ওইখানে মডিফায়ার ক্লাস আছে, মডিফায়ারের ক্লাসটা কইরো, তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ডান। তাহলে ইট ইজ হাই টাইম দিয়ে আর কিছু প্রবলেম হবে? ধরো ইট ইজ হাই টাইম দিয়ে সবচেয়ে কমন কোয়েশ্চেন, সবথেকে কমন কোয়েশ্চেন, স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। Smoking is a bad habit. It is high time. It is high time. তাহলে কি হবে বলো তো আনসারটা? আনসারটা কি হবে? আনসারটা হবে it is high time you gave up smoking. পড়াশোনা করতে হবে, করলেই ভালো করবা। ঠিক আছে, এই গেইভ হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। ওকে, আবার বলে কানেক্টরসটা একটা লেটেস্ট ক্লাস নেন, বললাম তো নিব ইনশাল্লাহ, কিন্তু তার আগে তোমাকে যদি প্রবলেম বেশি থাকে ওই ক্লাসটা করে আসো, কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এই দেখো, হ্যাড আই আর্নড এনাফ মানি, এই হ্যাডের পরে এখানে কি আছে? হ্যাডের পরে এখানে V3 আছে, খেয়াল করো, হ্যাডের পরে কি আছে? V3 আছে। হ্যাড আই আর্নড এনাফ মানি, একটু স্ট্রোকটা বাড়াই নেই, তাহলে খেয়াল করো, হ্যাড আই আর্নড এনাফ মানি, মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর এনাফটা হচ্ছে একটা ডিটারমিনার, এখানে একটা কি ডিটারমিনার। তাহলে হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমি এনাফ মানি আর্ন করতাম, তাহলে এইটা হচ্ছে ইনভার্সন, এটাকে কি বলা হয়? ইনভার্সন। এটা থার্ড কন্ডিশনাল। এটা কি কন্ডিশনাল? এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, এটা কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। বুঝতে পারছো? তাহলে থার্ড কন্ডিশনাল অনুসারে এখানে আনসারটা হবে খুবই সিম্পলি। সেটা কি? সেটা হচ্ছে উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমি যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতাম, যেটা আমি করতে পারি নাই, তাহলে অবশ্যই আমি গরিব মানুষকে হেল্প করতাম, এটাই সত্য, এটাই আমরা বলি। তাহলে হ্যাড আই আর্নড এনাফ মানি আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। ঠিক আছে, I would have helped the poor. I would have helped the poor. Okay, I would have helped the poor. তাহলে এদেরকে বলা হয় ইনভার্সন। এরকম আরো একটা ইনভার্সন আছে, খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখো। সেটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল। সেটা শুরু হয় হচ্ছে ওয়্যার দিয়ে। কি দিয়ে? ওয়্যার দিয়ে। ধরো আমি বললাম যে ওয়্যার আই আ বার্ড, পরীক্ষায় আসে প্রায়, ওয়্যার আই আ বার্ড, এইটা কি হবে? ওয়্যার আই আ বার্ড। সো বেসিকলি এখানে যেমন এটাকে আমরা থার্ড কন্ডিশনাল বললাম, কি বললাম আমরা এটাকে? থার্ড কন্ডিশনাল। এইটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। কথা বুঝতে পারছো? আর এই ওয়্যার আই এ বার্ডকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। কিভাবে চিন্তা করতে পারি? আমরা চিন্তা করতে পারি I wish, sorry, if
আই ওয়্যার আ বার্ড। বুঝতে পারছো? এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি। তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড, আমার আনসারটা কি হইতো? আমার আনসারটা হইতো আই could fly in the sky। ঠিক আছে, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ক্লাসগুলো একটু প্লেলিস্ট আকারে বাবা দিছি, বাবা তুমি দেখো নাই, তুমি একটু হজবর্ড ইংলিশ ইউটিউব চ্যানেলটায় যাও, এখনই যাও। ইন বিটুইন দ্য ক্লাস তুমি যাও, গিয়ে দেখো, পেয়ে যাবা। ঠিক আছে। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ এ ভিউ টু। ও মাই গড, এটা তো আমার সবচেয়ে প্রিয় কোয়েশ্চেন, সব থেকে প্রিয় কোয়েশ্চেন, উইথ এ ভিউ টু। আমি লাস্ট ক্লাসও পড়াইছি, উইথ এ ভিউ টু থাকলে কি হবে? ভিআইএনজি হবে। কি হবে? ভিআইএনজি। তাহলে আমার বাবা ভাইয়া আসবে হচ্ছে রাজশাহীতে ঢাকা থেকে। আই হ্যাভ টু গো টু দ্য স্টেশন উইথ এ ভিউ টু। তাহলে কি করব আমি, তাকে বলো তো, আমি আমার ভাইরে কি করব স্টেশন থেকে? আমি আমার ভাইরে কি করব? স্টেশন থেকে? দ্রুত বলো, আমি আমার ভাইরে কি করব? I have to go to the station with a view to picking him up অথবা receiving him। কি বলতে পারি আমরা? রিসিভিং, বানানটা ঠিক রাখতে হবে। রিসিভিং হিম, দ্যাটস ইট। তাহলে উইথ এ ভিউ টু থাকলে আমাদের কি হইল? ভিআইএনজি। কি বসলো? ভিআইএনজি। যারা পিকিং হিম আপ দিবা তাদেরও হবে আনসার, কোনো সমস্যা নেই, তাদের আনসারও হয়েছে। ইউ আর রাইট। ঠিক আছে। তবে রিসিভিং বললে বেস্ট হয়। রিসিভিং প্রপার হয়, ফর্মাল হয়। কি হয়? প্রপার ওয়েতে হয়, ফর্মাল ওয়েতে হয়। ওকে। আর কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু বলো কমেন্টে। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে বলতে পারো, দ্রুত বলো। এনি প্রবলেম? এখন পর্যন্ত যতগুলো রুলস পড়েছি এগুলো থেকেই কমপ্লিটিং সেন্টেন্সে সব বোর্ডে কোয়েশ্চেন আসবে, 100% শিওর। এক দুইটা এদিক ওদিক হতে পারে, এইগুলো থেকে কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। ওকে, তাহলে পরের কোয়েশ্চেনটা আমরা শুরু করি। ঠিক আছে, তাহলে পরের কোয়েশ্চেনটা কি আছে একটু পড়ো। ট্রিজ আর এসেনশিয়াল ফর এক্সিস্টেন্স, মানে মাথায় রাখবা এই যে এসেনশিয়াল ফর, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় আসে। তাহলে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব। তোমার আমার অস্তিত্বের জন্য, তোমার আমার অস্তিত্বের জন্য গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। তাহলে আমরা কি বলবো? সো উই শুড plant trees more and more। একদম গতানুগতিক, yet correct answer, মানে যদিও গতানুগতিক বাট কারেক্ট আনসার। উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর। হ্যাঁ, রিটার্নের ক্লাসটা নিয়ে নিব, আগামীকাল রিটার্নের ক্লাস মাস্ট। ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, স্টোরি রাইটিং, এই তিনটার উপর বিশদ আলোচনা হবে ইনশাল্লাহ, বিশদ আলোচনা হবে রিটার্নের ক্লাসটা। ঠিক আছে, রিটার্নের ক্লাসটা নিয়ে নিব আগামীকাল। ভাইয়া বলছি তো, প্রমিস কালকে নিব ইনশাল্লাহ। অসুস্থ হয়ে গেছিলাম, সরি, এই জন্য মাঝখানে 2 দিন ক্লাস নিতে পারিনি। তাহলে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, সো উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর। দ্য রেডস আর নাও থিঙ্কিং হু উইল টাই দ্য বেল অন ক্যাট। ফাইনালি দে রিয়ালাইজ, তারা বুঝতে পারছে, ইট ইজ ইজি টু সে, তার মানে এটা একটা প্রভার্ব। এটা একটা কি? এটা একটা প্রভার্ব। প্রভার্ব কিন্তু আসবে পরীক্ষায়, প্রভার্ব পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা একটা প্রভার্ব। তার মানে ইঁদুরগুলো বিড়াল এর গলায় ঘন্টা বাঁধতে চেয়েছিল। ইঁদুরগুলো কি চেয়েছিল? বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে চেয়েছিল। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কি স্টোরি।
এইবারের বোর্ড এক্সামে কোনো না কোনো বোর্ডে এই হু উইল বেল দ্য ক্যাট এই পার্টিকুলার স্টোরিটা যদি চলে আসে অবাক হওয়ার মতো না। এই যদি এই হু উইল বেল দ্য ক্যাট চলে আসে স্টোরি, এই অংশটা তোমরা কেটে একটা ভিডিও করে দিও, আমি দেখতে চাই, অথবা আমিই করে দিব না যাও। তাহলে এই গল্পটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, যে বাঁচার জন্য তারা শেষ পর্যন্ত বিড়ালের গলায় ঘন্টা দিতে যায় নোটিফিকেশনের মতো। তোমরা বলো না যে স্যার নোটিফিকেশন পাই না, ওইরকম যে ইঁদুরগুলা নোটিফিকেশন পাইতে চাইছিল যে বিড়াল আসলে যেন ওরা অ্যালার্ট হয়ে যায়। তাহলে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বাট ডিফিকাল্ট টু ডু অথবা এক্সিকিউট। মনে থাকবে, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। মনে থাকবে, মনে থাকবে, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বাট যদি না লিখো তাহলে কিন্তু মার্কস পাবা না। ওকে, বাট যদি না লেখো তাহলে কিন্তু মার্কস পাবা না। তাহলে এরকম আর কি কি আসতে পারে পরীক্ষায়, বা কি কি আছে আমাদের কাছে? আমাদের কাছে আছে একটা এরকম যে where there is a will there is a way, where there is a will there is a way, where there is a will there is a way। তারপরে কি আছে? time and tide wait for none, time and tide wait for none। টাইম নিয়ে আরো একটা আছে, স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 4 অসময়ের 10 4। স্টিচ ইন টাইম সেভস 9। হ্যাঁ, মেক হে while the sun shines, কি বলতে পারি? মেক while the sun shines। Unity is strength, unity is strength। A man is known by the company he keeps, a man he is known by the company he keeps। এটাও আসছে পরীক্ষায়। A man is known by the company he keeps। Okay, আরেকটা আছে united we stand, divided we fall, united we stand, divided we fall। ঠিক আছে, মনে থাকবে সবার? সবাই লিখছো আমার সাথে? সবাই লিখছো? এই কমেন্টে লিখতেছো না কেন? আচ্ছা, কমেন্টে না লিখলেও খাতায় লিখো, আমার কোনো সমস্যা নাই, কমেন্টে না লিখলেও হবে, বাট খাতায় লিখো। ওকে, এরপরে ওয়েট আনটিল। আনটিল হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, তার মানে ওয়েট আনটিল টিল পর্যন্ত। ওয়েট আনটিল ড্যাশ ইউ শুড নট গো আউট অ্যালোন, তোমার একা যাওয়া উচিত হবে না। তাহলে ওয়েট আনটিল, ওয়েট ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম। তাহলে ওয়েট আনটিল আই রিটার্ন, অথবা আই কাম ব্যাক। তার মানে আমরা অনেক সময় বলি বাচ্চা কাচ্চাদের যে এই যে তুমি অপেক্ষা করবা আমি আসা না পর্যন্ত, গেট খুলবা না বা সতর্ক থাকবা, আমি আসলে দেন আমি তোমাকে নিয়ে যাব। তাহলে ইংলিশে এটাকে কি বলতেছি? ওয়েট আনটিল আই রিটার্ন, অথবা ওয়েট আনটিল আই কাম ব্যাক। খুবই ইম্পর্ট্যান্ট, রিটার্নের পরে ব্যাক হয় না, এটা লিখে রাখো, এটা পরীক্ষায় কাজে লাগবে। রিটার্নের পরে কখনো কি হয় না? ব্যাক হয় না। এটা খুবই খুবই কমন একটা মিস্টেক, এটা খুবই কমন একটা মিস্টেক। ঠিক আছে, তাহলে আমরা অনেক সময় রিটার্ন ব্যাক বলি, কি বলি? আই রিটার্ন ব্যাক। রিটার্নের অর্থই হচ্ছে কাম ব্যাক, তাই রিটার্ন ব্যাক বলে কোনো কিছু নাই।
আনসার হবে রিটার্ন। ওয়েট আনটিল আই রিটার্ন, ওয়েট আনটিল আই কাম ব্যাক। ঠিক আছে, এই ছোট ছোট ভুলগুলো তোমরা ঠিক করতে পারলেই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা। ওকে, নেক্সট ওয়ান, লাভ ইজ ডিভাইন, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস। অর্থাৎ ভালোবাসা হচ্ছে কি স্বর্গীয়, ভালোবাসা হচ্ছে কি স্বর্গীয়। একটা গান মনে পড়ে গেল, তো যখনই পড়ায় গানের কথা মনে পড়ে যায়, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও। তাহলে এই প্রেম, এই যে ভালোবাসা, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস, তার মানে এখানে অলরেডি কি আছে দেখো তো, অলরেডি আমরা ডিকোড করতে পারতেছি, এখানে ক্যান এর ব্যবহার আছে, ক্যান নট ফাইন্ড, আর এখানে কি আছে, এই যে আনলেস আছে। তাহলে আনলেস এর পরে এখানে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম। তাহলে আনলেস ইউ লাভ দেম, আনলেস কি ইউ লাভ দেম, খুবই ইম্পর্টেন্ট। আনলেস মানে কি, আনলেস মানে যদি না, আনলেস মানে কি, আনলেস মানে যদি না, বুঝতে পারছো? আনলেস মানে কি যদি না, আনলেস মানে যদি না। হ্যাঁ, আনটিলের পরে ওইখানে সেন্টেন্স অনুসারে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেহেতু সেন্টেন্সটা ছিল কি। কারণ দেখো এই যে এখানে ওয়েট আনটিল, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ মুড। তাহলে ইম্পারেটিভ মুড যেহেতু আছে, তাহলে অবশ্যই এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে হয়। ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, গো দেয়ার, কাম ব্যাক। কথা বুঝাইতে পারছি? ওকে, রিটার্নের পরে ব্যাক হয় না, এটাকে বলা হয় রিডানডেন্সি এরর। আচ্ছা, এটার নামও লিখে দিচ্ছি, তোমরা সার্চ করলেই পাবা, এটাকে বলা হয় রিডানডেন্সি। এরকম আরো একটা ভুল আমি তোমাদেরকে দেখাইছি লাস্ট ওয়ান শট ক্লাসে, মানে ওয়ান শট ওয়ান যে ক্লাসটা ছিল সেখানে, ডিসকাস নিয়ে। কি নিয়ে? ডিসকাস নিয়ে। মনে পড়ছে? কার কার মনে পড়ছে কমেন্টে বলো। আমরা বলছিলাম যে ডিসকাস অ্যাবাউট, এটা ভুল। শুধু কি হবে ডিসকাস, কারণ ডিসকাসের অর্থই হচ্ছে টু টক অ্যাবাউট। এগুলো ভর্তি পরীক্ষায় প্রায়ই আসে, এগুলো ভর্তি পরীক্ষায় প্রায়ই আসে। তাহলে আনলেস দিয়ে আমরা আনসার করতে পারবো, আনলেস দিয়ে আনসার করতে পারবো। এই দেখো, আনলেস মানে কি যদি না, একটু আগে বলছি। তাহলে আনলেস হচ্ছে সবসময় নেগেটিভ অর্থ দেয়। কি অর্থ দেয়? নেগেটিভ অর্থ দেয়, মনে রাখতে হবে। আনলেসের পরের যে ক্লজটা থাকে, আনলেসের পরের ক্লজে কি বসে? আনলেসের পরের ক্লজে ইদার নট বসে অথবা নেগেটিভ ওয়ার্ড বসে। কি বসে? নেগেটিভ ওয়ার্ড বসে। খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো এটা। নট অথবা কি বসে? নেগেটিভ ওয়ার্ড বসে, মনে থাকবে। ওকে, আনলেস ইউ লাভ দেমসেলভস, দরকার নাই, দরকার নাই। দেমসেলভস দিলেও আনসার হবে, না দিলেও হবে, তবে দেমসেলভস না দেওয়া উচিত, কারণ দেমসেলভস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই ডোন্ট নিড টু ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন। এই জিনিসগুলো একটু বুঝতে হবে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে বলি বাবা। দেখো, একটা প্রোনাউনের কতগুলো ফর্ম আছে। একটা হচ্ছে দে, দে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। কি সেটা? সাবজেক্টিভ। দে থেকে আসে দ্যাম, দ্যাম হচ্ছে অবজেক্টিভ। এরপরে আসে হচ্ছে দেয়ার, দেয়ার হচ্ছে পজেসিভ। কথাটা বুঝতে পারতেছ? এই হচ্ছে ঘটনা। এরপরে হচ্ছে তোমাদের পরের ইকুয়েশনটা দেমসেলভস। কি সেটা? দেমসেলভস, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ। কি বলা হয়? রিফ্লেক্সিভ। সো ইটস নট নেসেসারি টু ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন। কথা বুঝতে পারছো? হাত ব্যথা হয়ে গেছে, আমারও তো হাত ব্যথা হয়ে গেছে, আমি বলতে পারি হোয়াট এভার, জোকস অ্যাবাউট। তাহলে আনলেস দিয়ে যে সেন্টেন্সগুলো, স্ট্রাকচার কেমন হবে? আনলেস প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অবভিয়াসলি, এবং এখানে কি হবে? এখানে স্পেসিফিকলি ক্যান নট, মে নট, উইল নট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে? তাহলে এটা ফার্স্ট কন্ডিশনারের ক্ষেত্রে। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স খেয়াল করি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড,
আনলেস ইউ ওয়ার্ক হার্ড ড্যাশ, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তাহলে আমি কি লিখব? আমি লিখব হচ্ছে কি, এই যে ওয়ার্ক, এটা হচ্ছে V1। তাহলে আমি যখন আনসার করব আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস। কথাটা বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, এই যে ক্যান নট প্লাস ভার্বের এই যে বেস ফর্ম এখানে বসছে। এখন এইখানে কয়েকটা জিনিস আমি এখন একটু তোমাদেরকে ক্লিয়ার করি। এই জিনিসগুলো ক্লিয়ার করা আমার মনে হয় জরুরি। আনলেস ইউ উইল ফেইল, ভেরি গুড, ইন্টারেস্টিং। আমরা নেগেটিভ ওয়ার্ডের কথা বলছিলাম, নেগেটিভ ওয়ার্ড। তাহলে এইটা হচ্ছে সেই নেগেটিভ ওয়ার্ড। ভেরি গুড বাবা, ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট, তুমি সুন্দর লিখেছ। তার মানে আমরা চাইলে এটাকে এটাও লিখতে পারি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তাহলে দেখো তোমরা এইভাবে চিন্তা করলে, অ্যানালাইসিস করলে আনসার কোনো, হ্যাঁ ইউ ক্যান নট রিচ ইন না বাবা, ইউ ক্যান নট রিচ ইউর গোল, অথবা ইউ ক্যান নট কি ফুলফিল ইউর গোল। তবে সবসময় চেষ্টা করবা ইজি ওয়ার্ড লিখতে, ইজি সেন্টেন্স লিখতে। যে যত বেশি ইজি ওয়ার্ড, ইজি সেন্টেন্স লিখবা, সে তত ইজিলি নাম্বার পাবা। প্যাচে পড়ার তো কোনো দরকার নাই, আছে? আমাকে বলো তো, প্যাচে পড়ার দরকার আছে তোমার? প্যাচে পড়ার দরকার নাই, ঠিক আছে? Life is full of happiness. Life is full of happiness. নাকি full of sorrows? কোনটা? ঠিক আছে? আচ্ছা, যে জিনিসটা পড়াইতে চাইছিলাম সেটা একটু পড়াই দিই, তারপরে আবার একটু কথা বলি। হ্যাঁ, সেটা হলো এই যে শব্দগুলো একটু খেয়াল করো। একটা হচ্ছে সাকসেস, একটা হচ্ছে কি সাকসেস, এটা হচ্ছে একটা নাউন। এর সাথে ফুল যোগ করো, এটা হয়ে যায় কি সাকসেসফুল, এটা একটা অ্যাডজেক্টিভ। এর সাথে এলওয়াই যোগ করো, তাহলে কি হয়ে যায় সাকসেসফুলি, এটা একটা অ্যাডভার্ব। এই যে একটা শব্দ সাকসিড, এটা হচ্ছে একটা ভার্ব। কেন স্যার এগুলা লিখলাম? স্যার কেন এগুলা লিখলাম শোনো। এই যে এখানে দেখলাম না, ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস, এই সাকসেস হচ্ছে নাউন। এই সাকসেস কি নাউন। তোমরা অনেক সময় কি লেখো জানো? ইউ ক্যান নট অ্যাচিভ সাকসিড, হবে না, হবে না। কারণ অ্যাচিভকে প্রশ্ন করেছে কি দিয়ে, আজকের ক্লাসেও বলছি, ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে নাউন পাওয়া যায়। তাহলে তুমি যদি লেখো ইউ ক্যান নট অ্যাচিভ সাকসিড, হবে? ইউ ক্যান নট অ্যাচিভ সাকসিড হবে? হবে না, হবে না। তাহলে একইভাবে এই সেন্টেন্সটা এমনও হইতে পারতো যে ইউ ক্যান নট বিকাম, কি বলতে পারতাম? ইউ ক্যান নট বিকাম, তখন আনসার হইতো সাকসেসফুল। কি হইতো? সাকসেসফুল। কেন বলতো? তার কারণ হচ্ছে বিকাম একটা লিঙ্কিং ভার্ব। বিকাম একটা কি? বিকাম একটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? তাহলে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসতে পারে। এই পড়াগুলো আমাকে বুঝতে হবে। যদি এই পড়াগুলো আমি বুঝি তাহলে আমি ভালো করতে পারবো, আমার দ্বারা ভালো করা সম্ভব। ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে।
ওকে, দেখো তারপরে কি আছে, পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, বলছে যে পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, তাহলে সময় অনুবর্তিতা একটা খুবই কি কি খুবই অমূল্য জিনিস, গ্রেট ভার্চু। তাহলে সো ট্রাই টু বি পাংচুয়াল, ট্রাই টু বি কি পাংচুয়াল। খেয়াল করো এই যে বি, এই বি এর পরে কি আসছে, অ্যাডজেক্টিভ। এই বি এর পরে কি আসছে, অ্যাডজেক্টিভ। তাহলে ট্রাই টু বি হোয়াট, ট্রাই টু বি পাংচুয়াল। আমরা বারবার করে কিন্তু পড়তেছি, বারবার করে পড়তেছি যে বি এর পরে ইদার অ্যাডজেক্টিভ বসবে অথবা V3 বসবে, এইটা কিন্তু মিস হবে না, ঠিক আছে। তাহলে ট্রাই টু বি পাংচুয়াল। দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস, এক পেশেন্ট হচ্ছে রোগী, আরেকটা হচ্ছে পেশেন্স, এটা হচ্ছে ধৈর্য। পেশেন্স এটা একটা নাউন, এর অর্থ কি ধৈর্য, এর অর্থ কি ধৈর্য। তাহলে দ্য পেশেন্স ওয়াজ সো সিরিয়াস, তাহলে দেখো কি আছে, সো সিরিয়াস একটা অ্যাডজেক্টিভ, ওকে। অ্যান্ড উই ওয়ার লুকিং ফর এ ডক্টর, লুক ফর মানে খোঁজা, লুক ফর মানে কি খোঁজা, এগুলো অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। লুকিং ফর এ ডক্টর। অ্যালাস দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, তাহলে আমি বারবার বলি বিফোর আফটার, এই যে বেসিক রুলস গুলা এগুলো সব সময় মনে রাখতে হবে, সব সময় সব সময়। তাহলে বিফোর আফটার এগুলো বসে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, কোথায় বসে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে বিফোর এর ক্ষেত্রে যেটা হয়, বিফোর এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে বিফোর এর আগে বসে হচ্ছে V2, তাই না, এরকম না, রং। এই যে জিনিসগুলোই ভুল হয়, বিফোর এর আগে বসে হচ্ছে হ্যাড প্লাস V3, দেখো আমাদের চোখের সামনে আছে, এই যে হ্যাড ডাইড, হ্যাড ডাইড। তাহলে বিফোর এর পরে কি বসবে, বিফোর এর পরে বসবে হচ্ছে V2, বিফোর এর পরে বসবে কি V2। তাহলে আনসারটা কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম অথবা অ্যারাইভড। বুঝতে পারছো? তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম অথবা ডক্টর অ্যারাইভড, ডক্টর কেম অথবা ডক্টর অ্যারাইভড। সো পড়াটাকে না আপন করে নিতে হবে, পড়াটাকে আত্মস্থ করার চেষ্টা করতে হবে, বোঝার। দ্য মোমেন্ট তুমি বুঝবা পড়াটা তোমার জন্য ইজি হয়ে যাবে, যত কঠিনই হোক না কেন সেটা ইজি হয়ে যাবে। তো বিফোরের সাথে সাথে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে আফটার, সেটা হচ্ছে কি আফটার। তাহলে সেম সেন্টেন্সটা আফটার দিয়েও আসতে পারতো, কি দিয়ে আসতে পারতো, আফটার দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আফটারের ক্ষেত্রে আমরা যেটা করি, আফটারের ক্ষেত্রে আমরা কি করি, আফটারের ক্ষেত্রে আগে বসে হচ্ছে V2, পরে বসে হচ্ছে হ্যাড প্লাস V3। পুরো প্রসেসের নাম কি, পুরো প্রসেসের নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। কি সেটা, পাস্ট পারফেক্ট। তাহলে বলতো সেন্টেন্সটা কি হইতো, সেন্টেন্সটা কি হইতো এরকম, the doctor came after, এরকম থাকতো সেন্টেন্সটা। পরে বলতো তোমাকে সেটা ফিল আপ করতে। তাহলে তুমি অলরেডি জানো এখানে আফটার আছে, আফটারের আগে কি আছে V2, তাহলে এরপরে কি হবে হ্যাড প্লাস V3। তাহলে আনসার হবে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এখন ভাই কয়েকটা জিনিস এখানে বলবো ভাই, একটু মজার কিন্তু শুনতে হবে। তোমাদের অনেকের একটা বাজে স্বভাব আছে ফ্রেজেন ইডিয়ম ইউজ করা, কিন্তু বোর্ড এক্সামে বা কোনো ফর্মাল রাইটিংয়ে ফ্রেজেন ইডিয়ম বা ইডিওমেটিক ইউজ করা যাবে না। অনেকে শয়তানি করে কি লিখবে জানো, দ্য পেশেন্ট হ্যাড কিকড দ্য বাকেট। কি লিখবে, দ্য পেশেন্ট হ্যাড কিকড দ্য বাকেট। এখন কিকড দ্য বাকেট মানেই হচ্ছে ডাইড। ভাই আল্লাহর ওয়াস্তে কিক দ্য বাকেট লিখো না,
এটা কিন্তু ফাইজলামও না, এটা বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে? যে এটা তুমি একটা বোর্ড এক্সাম দিচ্ছ, ফর্মাল রাইটিং, এখানে তুমি যদি কিকড দ্য বাকেট লেখো শুনতে ফ্যান্সি লাগে, বাট রং আনসার। কি আনসার? রং আনসার, ঠিক আছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে খেয়াল করো, আরো কয়েকটা জিনিস বলি। লুক ইনটু, ওই দিনও পড়াই দিয়েছিলাম, লুক ইনটু হচ্ছে টু ইনভেস্টিগেট। কি? টু ইনভেস্টিগেট, তদন্ত করা। আর এটাও লিখে রাখো, ডেথ হচ্ছে নাউন, ডাই হচ্ছে ভার্ব, ডাইড হচ্ছে অ্যাডজেক্টিভ। সরি, ডাইড কেন লিখলাম? ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি, ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা লিখে রাখো, এটা লিখে রাখো। ওকে, শেয়ারিং ইজ ড্যাশ। এই দেখছো একটা সাবজেক্ট। আমি সবসময় বলি যে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা বোর্ড এক্সাম, বোর্ড এক্সামে যে কোনো কিছু হইতে পারে। শেয়ারিং ইজ ড্যাশ, কি হবে বলো? শেয়ারিং ইজ কেয়ারিং বলবা? সাবধান, তুমি যদি এখানে লিখে দাও শেয়ারিং ইজ কেয়ারিং, সেন্টেন্স হবে কিন্তু এখানে ভুল হবে। তো এখানে শেয়ারিং ইজ কেয়ারিংটা লিখবা না, এটা লিখবা না। এটা না লিখে কি লিখবা? শেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু। শেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু। শেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু। সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। মনে থাকবে? তাহলে চিলড্রেন হচ্ছে একটা প্লুরাল নাউন। কি নাউন? প্লুরাল নাউন। শেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু। এই যে আমার এখানে আছে, ভার্চু বানান ভুল করা যাবে না, শেষে ই হবে। শেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু, ঠিক আছে? উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট, কি হবে বলো? উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট উই ক্যান কিপ ফিট। তাহলে এই দেখো সো দ্যাট এর ব্যবহার, যদি সো দ্যাট এর আগে ভার্বের কোন ফর্ম থাকে? V1 থাকে। কি থাকে? V1 থাকে, ঠিক আছে? সো দ্যাট আগে V1 থাকে, তাহলে সো দ্যাট উই ক্যান বিকাম ফিট, ঠিক আছে? সো দ্যাট উই ক্যান বিকাম ফিট, অথবা উই ক্যান কিপ আস হেলদি। যা খুশি তা তুমি লিখতে পারো, ঠিক আছে? যা খুশি তা তুমি লিখতে পারো। শুধুমাত্র মনে রাখতে হবে ক্যানের ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? ক্যানের ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? ক্যানের ব্যবহার করতে হবে। উই ক্যান কিপ আওয়ার বডি ফিট। হ্যাঁ, এটা হইতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে এইটাও লিখে দিলাম, উই ক্যান কিপ আওয়ার বডি fit. Okay, air is polluted in many ways. Air is polluted in many ways. It is high time, it is high time, it is high time we লিখতে পারো, অথবা the authority লিখতে পারো, দুইটাই লিখতে পারো। খেয়াল করছো সবাই? তাকাও, এই তাকাও, তাকাও, খেয়াল করছো কি লিখছে? হ্যাঁ, উই ক্যান লিড এ লাইফ। হ্যাঁ, রাত হয়ে যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে তারপর আমরা কি লিখলাম? এই যে টুক, টুক হচ্ছে আমাদের ভার্বের V2। তাহলে ইট ইজ হাই টাইম উই, অথবা দ্য অথরিটি টুক প্রপার স্টেপস টু স্টপ এয়ার পলিউশন, ঠিক আছে? প্রসপারিটি ডাজ নট কাম ইন ওয়ান্স লাইফ অটোমেটিক্যালি। হ্যাঁ, প্রসপারিটি মানে কি? প্রসপারিটি মানে হচ্ছে তোমার লাইফের সফলতা, সাকসেস। সাকসেস অটোমেটিক্যালি চলে আসে না। ইফ ড্যাশ ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তার মানে নেগেটিভ কথা আছে এখানে। কি আছে?
নেগেটিভ কথা আছে, ক্যান নট আছে, তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড কি হবে আনসার এখানে? ইফ ইউ ডু নট, কেন ডু নট বসালাম? কারণ এখানে ক্যান আছে, কি আছে? ক্যান। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এই সেন্টেন্সটাকে এভাবেও লেখা যায়, কি লেখা যায়? এইরকম যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড you cannot shine in life. ওকে, এর আগে কিছু কোয়েশ্চেন কি আমরা মিস করছি নাকি? হেলথ ইজ ওয়েলথ এর কোয়েশ্চেনটা কই? আর প্রশ্ন ছিল এরকম, you should try to maintain a proper diet remember অথবা there is a proverb, অথবা there goes a proverb, there goes a proverb that কি health is wealth, health is মনে থাকবে? তাহলে এইভাবে করে যদি প্রশ্নগুলো সলভ করতে পারো তুমি পরীক্ষায় ভালো করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং লাস্টে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা বলে দিই। রাইট ফর্ম অফ ভার্বস আনসারের ক্ষেত্রে আমাদের কখনোই সেন্টেন্স উঠাতে হয়নি, উঠাতে হবেও না, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই টোটাল সেন্টেন্সটা উঠিয়ে পরীক্ষার হলে উত্তর লিখবা। আমি আবারও বলতেছি, তোমরা যদি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে টোটাল সেন্টেন্সটা না উঠিয়ে পরীক্ষায় মানে জাস্ট এমনিই আনসার করে দাও তাহলে কিন্তু বিপদে পড়তে পারো। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই বোর্ড এক্সামে পুরো সেন্টেন্সটা তুলে আনসার করবা। অনেকেই বলে, অনেক টিচারও বলে, আমি জানি যে শুধু আনসার লিখলেই হয়, ঠিক আছে, বাট তোমার যদি কোনো টিচার এমন পড়ে যায় যে কিনা সেটা দেখে ক্ষুব্ধ হয়, সে তোমাকে মার্কস দিতে না চায়, তাহলে সেই আফসোস কিন্তু থেকে যাবে। তাই আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব তোমরা অবশ্যই পুরো সেন্টেন্সটা তুলে কমপ্লিটিং সেন্টেন্স আনসার করবা। সো আই হোপ তোমরা এই রুলসগুলো খুব ভালো করে মনে রাখবা, কন্ডিশনালসগুলো খুব ভালো করে পড়বা, তোমরা অবশ্যই বেসিক রুলসগুলো মেনটেন করবা, সেন্টেন্সের স্ট্রাকচার বুঝবা, পজিশন অফ ওয়ার্ডস বুঝবা, তাহলেই তোমরা কমপ্লিটিং সেন্টেন্স কারেক্টলি আনসার করতে পারবা। সো আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুধু আনসার লিখবা, ফ্রেজ এন্ড ওয়ার্ডস ফুল লেখার দরকার নেই। ফ্রেজ এন্ড ওয়ার্ডস শুধু ABCD দিয়ে আনসার লিখবা, আর কিচ্ছু না। ওকে ভাইয়া, চেষ্টা করব।